এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই ভালো আছো। সো চলে এসেছি নেক্সট ভিডিও নিয়ে, মেডিকেল সার্জিক্যাল নার্সিং, দ্য ভাস্ট পার্ট অফ নার্সিং, যেটা নিয়ে সবার খুব ভয় থাকে। অনেস্টলি আমিও সাবজেক্টটাকে খুব ভয় পাই, বাট আই উইল ট্রাই যাতে তোমাদের শর্ট নোট দিয়ে ঠিক যতটা নর্সেটে দরকার কিছুটা আমি ইজি করতে পারি। আমি চেষ্টা করব ইজি করার। তো সেই নিয়ে আমি আজকে এসেছি জিআই পার্টে সার্জারি পার্টটা নিয়ে। ঠিক আছে, জিআই এর সার্জারি পার্টটা থেকে খুবই অল্প পরিমাণে পড়তে হয়, তো তাই আগে আমি সার্জারি পার্টটা দিয়ে শুরু করলাম। নেক্সট আমি মেডিসিন পার্ট নেক্সট ডেতে পড়াবো। আজকে তোমরা শুধুমাত্র সার্জারি পার্টে কোন কোন ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো লাগবে সেগুলো নোট ডাউন করে নিও। ওকে, সো জিআইয়ের মধ্যে ফার্স্ট পার্টে আসছে, যেখান থেকে মোস্ট কমনলি কোশ্চেন এসেছে। ফার্স্ট হচ্ছে আমরা ইসোফেগাস নিয়ে পড়বো। ইসোফেগাসের থেকে শুরু করে ইসোফেগাসের মধ্যে আমাদের কোন কোন পার্টগুলো সার্জিক্যাল বেসিসে দরকার। সো ইসোফেগাসটা স্টার্ট হচ্ছে কোথা থেকে? C6 থেকে। C6 বলতে কি সার্ভাইকাল ভার্টিব্রি 6 নাম্বার থেকে ইসোফেগাসটা স্টার্ট হচ্ছে, এবং ইসোফেগাসটা ডায়াফ্রামকে পিয়ার্স করছে কোথায় না T10 এ, থোরাসিক ভার্টিব্রি 10 এ ইসোফেগাসটা ডায়াফ্রামকে পিয়ার্স করছে। ওকে, সো আমরা যদি আপার এন্ডোস্কোপি করি, যে মেজারমেন্টটা হয় আমাদের আপার ইনসিসার থেকে ক্রিকোফ্যারিংস পর্যন্ত যে লেন্থটা হয় সেটা হয় 15 সেন্টিমিটার। আপার ইনসিসার থেকে ক্রিকোফ্যারিংস পর্যন্ত কত বললাম? 15 সেন্টিমিটার। এই 15 সেন্টিমিটার ক্রিকোফ্যারিংস বলতে কতটুকু বোঝাচ্ছে? C6 পর্যন্ত বোঝাচ্ছে। ওকে, রিমাইন্ড, আপার ইনসিসার থেকে আর্চ অফ অ্যাওর্টা বা লেফট ব্রঙ্কাস পর্যন্ত কতটা মেজারমেন্ট হয়? অতটা হয় 25 সেন্টিমিটার। ওকে, আপার ইনসিসার থেকে লেফট ব্রঙ্কাস পর্যন্ত কতটা? 25 সেন্টিমিটার। এবং আপার ইনসিসার থেকে ইসোফেগাসটা যেখানে ডায়াফ্রামকে পিয়ার্স করছে, অ্যাজ লাইক দ্য T10 এ যেখানে ডায়াফ্রামটা পিয়ার্স হচ্ছে, সেটা কত সেন্টিমিটার? ওই লেন্থটা 40 সেন্টিমিটার। তাহলে 15 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার আর 40 সেন্টিমিটার। দিস ইজ দ্য আপার এন্ডোস্কোপি মেজারমেন্টস। ওকে, সো যদি কোনো একটা ফরেন পার্টিকেলস লাইক কোনো কয়েন বা ব্যাটারি, ছোটো ছোটো বাচ্চারা হয় না গিলে নেয় ছোটো কোনো বল, সো ওটা যদি বিফোর মানে C6 এর আগে, অ্যাবাভ দ্য C6 এর আগে যদি কোনো ফরেন বডি আটকে যায় বা ইম্প্যাক্টেড হয়, তখন আমরা কি করে থাকি? এন্ডোস্কোপিক রিমুভাল করতে পারি ওই ফরেন বডিটাকে। বাট কোনো ফরেন বডি যদি C6 এর তলায় চলে যায়, লাইক ক্রিকোফ্যারেঞ্জিয়াল যে জাংশনটা আছে তার নিচে চলে যায় যদি কোনো ফরেন বডি, তাহলে আমরা কিন্তু সেটাকে এন্ডোস্কোপিক রিমুভাল করতে পারি না। আমরা তখন কি করব? পেশেন্টকে জাস্ট অবজারভেশনে রেখে দেবো, কোনো খোঁচাখুচি নয়, আঙুল ঢোকানো নয়, নাথিং, জাস্ট অবজারভেশন। যখন C6 এর নিচে থাকবে। ওকে, আই হোপ এতদূর বোঝা গেছে। নেক্সট হচ্ছে ইসোফেজিয়াল স্ফিংটার। আমাদের যে আপার ইসোফেজিয়ালে কত স্ফিংটার আছে? দুটো, আপার ইসোফেজিয়াল স্ফিংটার, লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার। ওকে, আপার ইসোফেজিয়াল যে স্ফিংটারটা আছে, আপার ইসোফেজিয়াল স্ফিংটারটাকে আমরা কি বলে থাকি? দিস ইজ দ্য অ্যানাটমিক্যাল স্ফিংটার অ্যান্ড লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার ইজ কল্ড ফিজিওলজিক্যাল স্ফিংটার। কেন আমি বলছি? আপার ইসোফেজিয়াল স্ফিংটারটা ক্রিকোফ্যারেঞ্জিয়াস এবং থোরাকোফ্যারেঞ্জিয়াস মাসল নিয়ে তৈরি হয়। ঠিক আছে, দিস ইজ আ পার্ট যেখানে ইসোফেগাসটা ভীষণ ন্যারো হয়ে থাকে, খুবই সরু এই পার্টের ইসোফেগাসটা। এবং কোন দুটো মাসল বললাম আমি? থাইরোফ্যারেঞ্জিয়াল এবং ক্রিকোফ্যারেঞ্জিয়াল মাসেল। এই ক্রিকোফ্যারেঞ্জিয়াল এবং থাইরোফ্যারেঞ্জিয়াল মাসেলের মাঝখানে যদি কোনো ডাইভার্টিকিউলাম প্রেজেন্ট থাকে, ডাইভার্টিকিউলাম মানে কি? কোনো একটা টিস্যু প্রোট্রিউশন হয়ে গেছে। ওকে, কোথায় প্রোট্রিউশন হচ্ছে টিস্যুটা? আপার ইসোফেগাসের, আপার ইসোফেজিয়াল স্ফিংটারের থাইরোফ্যারেঞ্জিয়াল এবং ক্রিকোফ্যারেঞ্জিয়ালের মাসেলের বিটুইনে যদি কোনো টিস্যু প্রোট্রিউশন হয়ে গিয়ে ডাইভার্টিকিউলাম তৈরি করে, তখন সেই ডাইভার্টিকিউলামটাকে আমরা কি বলে থাকি? জেঙ্কার্স ডাইভার্টিকিউলাম। ওকে, রিমেম্বার দ্যাট, জেঙ্কার্স ডাইভার্টিকিউলাম। তাহলে কাকে বলছে? যে ডাইভার্টিকিউলামটা বিটুইন দ্য টু মাসেল থাইরোফ্যারিংস অ্যান্ড ক্রিকোফ্যারিংস, দিস ইজ কল্ড জেঙ্কার্স ডাইভার্টিকিউলাম। এবার নেক্সট কোনটা বলেছি? লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার, যেটা আমাদের ফিজিওলজিক্যাল স্ফিংটার, যেখানে খুবই হাই প্রেশার মেনটেন হয়। এই লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার যাদের রিল্যাক্স হয় খুবই বেশি, তাদের কি হয়? তাদের কি হবে? আমাদের স্টামাকে যে অ্যাসিড প্রোডাকশন হয়, যে অ্যাসিডটা রিফ্লাক্স করে যাবে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারটা যদি লুজ হয়, এবং রিফ্লাক্স করে অ্যাসিড বারবার যদি রিফ্লাক্স করে উপরে উঠে আসে, তাহলে কি হবে? পেশেন্টের GIT হয়। আর এই লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার যদি খুব কন্ট্রাক্টেড হয়, টাইট হয়, মানে রিল্যাক্স না করে, তাহলেও আবার সমস্যা। তখন কি ডিজিজ কন্ডিশন হয় পেশেন্টের? তখন হয় অ্যাকালেসিয়া কার্ডিয়া। আই হোপ তোমরা এই নামগুলোর সাথে পরিচিত। তো লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারটা যদি ফ্রিকোয়েন্টলি রিল্যাক্স করে তাহলে GIT হয়, এবং একদমই যদি রিল্যাক্স না করে তাহলে অ্যাকালেসিয়া কার্ডিয়া।
নেক্সট আমি জিইআরটিতে আসছি। জিইআরটিতে আমি এখানে আজকে এখন শুধুমাত্র সার্জিক্যাল বেসিসে কী কী পয়েন্টগুলো মনে রাখতে হবে সেগুলোই বলছি, আমি কিন্তু আজকে মেডিকেল বেসিসে বলছি না। ওকে, তো জিইআরটি মানে আমরা সবাই জানি যখন স্টমাকের কন্টেন্টগুলো অ্যাসিড সহ প্রত্যেকটা কন্টেন্ট যখন কামস হয় থ্রু দ্য ইসোফেগাস থ্রু দ্য লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার ফ্রিকোয়েন্টলি, তখন পেশেন্টের গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ হয়, যেটাকে আমরা জিইআরটি নামে পরিচিত। ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে কি জিইআরটির মোস্ট কমন ক্লিনিক্যাল ফিচার কি না পেশেন্টের হার্ট বার্ন হবে। এই হার্ট বার্নটাকে ক্যারেক্টারিস্টিক ফিচার অনুযায়ী আমি কিভাবে টার্ম নিই না রেট্রোস্টার্নাল বার্নিং পেন। হোয়াট ইজ ইট কল? রেট্রোস্টার্নাল বার্নিং পেন বা হার্ট বার্ন হয় পেশেন্টের। তার সাথে পেশেন্টের এপিগ্যাস্ট্রিক রিজিয়নে পেন হয় এবং রিগার্জিটেশন হয়। ওকে, ডায়াগনোসিসে কি করব, একটা পেশেন্টের জিইআরটি হয়েছে কিনা তার ডায়াগনস্টিক অফ চয়েস কি, কোন টেস্টের মাধ্যমে আমরা একদম শিওর হই যে পেশেন্টের জিইআরটি আছে না আপার জিআই এন্ডোস্কোপি। এবং আমি যদি কোশ্চেনে আসে গোল্ড স্ট্যান্ডার্ড ডায়াগনোসিস ফর জিইআরটি, ঠিক আছে, জিইআরটির গোল্ড স্ট্যান্ডার্ড ডায়াগনোসিস কি না 24 আওয়ার পিএইচ মনিটরিং। ওকে, 24 আওয়ার পিএইচ মনিটরিং ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ডায়াগনোসিস ফর জিইআরটি। নেক্সট পেশেন্টকে কীভাবে ম্যানেজ করব, মোস্ট কমনলি আমরা লাইফস্টাইল চেঞ্জেস করে ম্যানেজ করি। ওয়েট লস করাতে হয় পেশেন্টকে, স্মল ফ্রিকুয়েন্ট মিলস দিতে থাকি এবং অ্যাভয়েড স্পাইসি ফুড, সাইট্রাস ফুড, কোনো হট ফুড, এগুলো পেশেন্টকে অ্যাভয়েড করা হয়। ড্রাগ হিসেবে পেশেন্টকে প্রোটন পাম্প ইনহিবিটার্স ইউজ করে থাকি, প্রোকাইনেটিক এজেন্টস, অ্যান্টাসিডস এগুলো ইউজ করে থাকি। ঠিক আছে, এবার পেশেন্টের সার্জিক্যাল ম্যানেজমেন্ট হিসেবে সার্জারির নাম কি ফান্ডো অ্যাপ্লিকেশন। ঠিক আছে, ফান্ডো অ্যাপ্লিকেশন বা নিসেন ফান্ডো অ্যাপ্লিকেশন ইজ দ্য সার্জিক্যাল নেম অফ জিইআরটি। দিস সার্জিক্যাল নেমস আর ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর দিস ডিজিজ কন্ডিশনস। এই ডিজিজ কন্ডিশনসগুলোকে 3 ধরনেরই কোশ্চেন্স আসে, হয় ডায়াগনস্টিক হিসেবে কি ইউজ করি কোশ্চেন আসে, নয় ক্যারেক্টারিস্টিক্স ফাইন্ডিংস থেকে কোশ্চেন আসে, আর নয় কোন সার্জিক্যাল ট্রিটমেন্ট করা হয় বা সার্জারি নেম জিজ্ঞেস করে। ঠিক আছে, তো মোস্ট কমন প্রেজেন্টেশন অফ দ্য জিইআরটির পেশেন্ট লং স্ট্যান্ডিং হার্টবার্নের হিস্ট্রি নিয়ে আসে এবং শর্ট ডিউরেশন অফ রিগার্জিটেশনের প্রবলেম নিয়ে আসে পেশেন্ট। তাহলে জিইআরটি নিয়ে আমি তাহলে কী কী পয়েন্টগুলো বললাম একবার রিক্যাপ করে নিই। তো জিইআরটির মধ্যে আমি বলেছি জিইআরটি কি, জিইআরটির মেন ফিচার হচ্ছে হার্টবার্ন, এপিগ্যাস্ট্রিক পেন অ্যান্ড রিগার্জিটেশন। জিইআরটির পেশেন্টকে আমরা ডায়াগনস্টিক কী ক্রাইটেরিয়া মেনটেন করি, কী ডায়াগনস্টিক টেস্ট করে থাকি, আপার জিআই এন্ডোস্কোপি। যদি গোল্ড স্ট্যান্ডার্ড ডায়াগনোসিস জিজ্ঞেস করে তাহলে কি বলবো 24 আওয়ার pH monitoring is the gold standard diagnosis for GIT. জিইআরটির ক্ষেত্রে আমরা ড্রাগ হিসেবে কি ড্রাগস ইউজ করে থাকি, প্রোটন পাম্প ইনহিবিটার্স, প্রোকাইনেটিক ড্রাগস আর অ্যান্টাসিডস। এবং সার্জিক্যাল ট্রিটমেন্টের নাম কি না নিসেন ফান্ডো অ্যাপ্লিকেশন। হয়ে গেছে। এবার জিইআরটি পেশেন্টের মধ্যে কমপ্লিকেশন হিসেবে কি দেখা যায় যে পেশেন্টের মধ্যে হয়তো অনেক দিন ধরে জিইআরটিটা আনডায়াগনোসড হিসেবে রয়ে গেছে, কারণ বেশিরভাগ মানুষ অ্যাসিডিটি হওয়াটাকে বা হার্টবার্ন হওয়াটাকে নেগলেক্ট করে দেয়। তো তাদের ক্ষেত্রে কী কী কমপ্লিকেশন হতে পারে, 4 ধরনের কমপ্লিকেশন হতে পারে। এক হচ্ছে ব্যারেটস ইসোফ্যাগাস, নেক্সট হচ্ছে ইসোফ্যাজিয়াল স্ট্রিকচার হয়ে যেতে পারে, থার্ড হচ্ছে ইসোফ্যাজিয়াল ক্যান্সার হয়ে যেতে পারে। ঠিক আছে, ব্যারেটস ইসোফ্যাগাস কি না আমাদের যে লোয়ার ইসোফ্যাজিয়াল টিস্যুগুলো আছে সেই টিস্যুগুলো কলামনার এপিথেলিয়াম নিয়ে তৈরি। ঠিক আছে, এবার এই কলামনার এপিথেলিয়ামে কি হচ্ছে, বারবার একটা অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে। ভাবো একটা ডেলিকেট অর্গান ইসোফ্যাগাসটা, ওকে, টমাকো একটা ডেলিকেট অর্গান, ইসোফ্যাগাসটা একটা ডেলিকেট অর্গান। তো ইসোফ্যাগাসে যখন বারবার অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে, অ্যাসিডটা তো একটা আফটার অল ঝাঁঝালো টাইপের প্রোডাক্ট না, তো ওই এরিয়ার পুরো টিস্যুগুলোকে নষ্ট করে দিয়ে রেডনেস একটা রেড ভেলভেটি মিউকাস লাইক স্ট্রাকচার তৈরি করে দেয়, যেটাকে কি বলে ব্যারেটস ইসোফ্যাগাস বলে। এই ব্যারেটস ইসোফ্যাগাসটাই যদি প্রলং টাইম ধরে রয়ে যায়, পেশেন্ট যদি কিওর না করে, তখন পেশেন্টের অ্যাডিনোকার্সিনোমা বা ইসোফেজিয়াল ক্যান্সার ধরা যায়। ঠিক আছে, ইসোফেজিয়াল ক্যান্সারের মোস্ট কমন কোন টাইপের ইসোফেজিয়াল ক্যান্সারটা মোস্ট কমন, স্কোয়ামাস সেল কার্সিনোমা ইজ দ্য মোস্ট কমন ইসোফেজিয়াল ক্যান্সার। ইসোফেজিয়াল ক্যান্সারের আমরা রিস্ক ফ্যাক্টর কী কী বলবো, রিস্ক ফ্যাক্টরগুলো খুবই ইম্পর্টেন্ট। পেশেন্ট যদি প্রলং টাইম ধরে স্মোকিং করে, অ্যালকোহল ইনটেক করে, পেশেন্টের যদি অ্যাকালেসিয়া কার্ডিয়া হয়, অ্যাকালেসিয়া কার্ডিয়ার সাথে ইসোফেজিয়াল ক্যান্সারে কী রিলেশন, অ্যাকালেসিয়া কার্ডিয়াতে আমি কী বলেছিলাম, ইসোফ্যাগাসের স্ফিংটারটা রিল্যাক্স করছে না, কন্ট্রাক্ট হয়ে যাচ্ছে। একটা স্ফিংটার যদি রিল্যাক্স না করে, বারবার অ্যাসিডটা ওই এরিয়াতেই ঘোরাফেরা করছে, তো টিস্যুগুলোকে একদম ডিস্ট্রয় করে দিচ্ছে, তো তার জন্য ক্যান্সার হচ্ছে। নেক্সট হচ্ছে পেশেন্টের যদি প্রলং টাইম ধরে জিইআরটি থাকে, তারপরে পেশেন্টের যদি ব্যারেটস ইসোফেগাস থাকে, পেশেন্টের যদি কস্টিক সিনড্রোমের মাধ্যমে সাফার করে। কস্টিক সিনড্রোম জিনিসটা কি না, পেশেন্ট যখন অ্যাসিড এনগালফ করে নেয়, সুইসাইডাল কেসগুলোতে কী করে অ্যাসিড খেয়ে নেয় বা কেরোসিন খেয়ে নিয়েছে, এরকম যদি কোনো কস্টিক এজেন্টস পেশেন্ট ইনটেক করে, তাহলে ওগুলোকে কস্টিক সিনড্রোমের আন্ডারে ফেলা হয়। ঠিক আছে,
তো এইগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর। ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে কি পড়বো, পেশেন্টদের ডিসফ্যাজিয়া হয়। ডিসফ্যাজিয়া মানে কি না ডিফিকাল্টি ইন সোয়ালুইং দ্য ফুড, এবং ডিসফ্যাজিয়াটা কিসের প্রতি হয় না সলিড ফুড খেতে পেশেন্টের ভীষণ বেশি পেইন হয় এবং ডিসকমফোর্ট হয়, এই জিনিসটাকে বলছি আমি ডিসফ্যাজিয়া। এবং ওডাইনোফ্যাজিয়া হয়, ওডাইনোফ্যাজিয়া মানে কি পেইনফুল সোয়ালুইং, ঠিক আছে। ডিসফ্যাজিয়াটা কেন আমি বারবার বলছি ডিসফ্যাজিয়াটা সলিড ফুডের জন্য ডিসফ্যাজিয়া হয়, কারণ ইসোফেজিয়াল ক্যান্সারের ক্ষেত্রে সলিড ফুডের জন্য ডিসফ্যাজিয়া হয়, অ্যাজ লাইক দ্যাট অ্যাকালেসিয়া কার্ডিয়ার পেশেন্টদের ক্ষেত্রে লিকুইড ফুডের ক্ষেত্রে ডিসফ্যাজিয়া হয়। এটা একটা কোশ্চেন কিন্তু, ঠিক আছে, নোট ডাউন করবে বা মনে রাখবে। ইসোফেজিয়াল ক্যান্সারের ক্ষেত্রে সলিড ফুডের ক্ষেত্রে ডিসফ্যাজিয়া হয়, সেই জায়গায় অ্যাকালেসিয়া কার্ডিয়ার পেশেন্টদের ক্ষেত্রে লিকুইড ফুডের ক্ষেত্রে ডিসফ্যাজিয়া হয়। ওকে, নেক্সট হচ্ছে পেশেন্টের বেস্ট ইন্ডিকেটর টু সার্ভাইকাল সিএ ইসোফেগাসের ক্ষেত্রে বেস্ট ইন্ডিকেটর হিসেবে কতটা পেশেন্ট সার্ভাইভ করছে বা কতটা সেল ইন্ট্যাক্ট আছে বা কতটা পেশেন্ট অ্যাফেক্টেড, তার জন্য বেস্ট ইন্ডিকেটর কোনটা না হচ্ছে পেশেন্টের টিউমার বা ক্যান্সারের ডেপথ অফ ইনভেশনটা কতটা, ঠিক আছে। নেক্সট হচ্ছে যে ক্যান্সারের ডায়াগনোসিসটা আমরা কীভাবে করবো, ক্যান্সারের ডায়াগনোসিস করার জন্য আমরা আপার জিআই এন্ডোস্কোপি তার সাথে পেশেন্টের বায়োপসি কালেক্ট করবো। স্টেজিং, ক্যান্সারটা কোন স্টেজে আছে সেটা দেখার জন্য আমরা একটাই ডায়াগনস্টিক টেস্ট করি, সেটা হচ্ছে পেট সিটি। পেট সিটি মানে কি সবাই জানো আই হোপ, পজিট্রন এমিশন টোপোগ্রাফি, ঠিক আছে। ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি করে থাকি, ইসোফেজিয়াল ক্যান্সারের ম্যানেজমেন্টে অবভিয়াসলি সার্জারির মধ্যে ইসোফ্যাজেক্টমি করা হয়। ইসোফ্যাজেক্টমিতে ইসোফ্যাগাসটাকে রিমুভ করে দেওয়া হয়। এবার তোমরা ভাবতে পারো ইসোফ্যাগাস রিমুভ করলে পেশেন্ট খাবে কি, মানে পেশেন্টের ডাইজেস্টিভ ট্র্যাক্ট মেনটেন হবে কি করে, তো তার জন্য একটা গ্যাস্ট্রিক টিউব দিয়ে ওই জায়গাটাকে কম্পেনসেট করা হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে কেমো এবং রেডিওথেরাপি চলতে থাকে পেশেন্টের। এখান থেকে আরেকটা ইনভেস্টিগেশন যেগুলো হয় বেরিয়াম সোয়ালোয়িংয়ের মাধ্যমে ইনভেস্টিগেট করা হয় যে কতটা ইসোফেজিয়াল ক্যান্সার আছে। সেই ইনভেস্টিগেশনের মধ্যে বেরিয়াম সোয়ালোর মাধ্যমে আমরা ইসোফেজিয়াল লাইনিংটাকে চেক করি। বেরিয়াম মিলের মাধ্যমে কি করি, বেরিয়াম মিল, কোনো একটা পেশেন্টকে যদি দেখো কোশ্চেনের মধ্যে লেখা আছে যে পেশেন্টের বেরিয়াম মিল দিয়ে ইনভেস্টিগেশন করা হয়েছিল, পেশেন্টের বেরিয়াম মিল দিয়ে ইনভেস্টিগেশন করা হচ্ছে মানে আমি কোন পার্টটা দেখছি, জিআই ট্র্যাক্টের স্টমাক আর ডিওডিনাম পার্টটা দেখছি বেরিয়াম মিলের মাধ্যমে। বেরিয়াম সোয়ালোর মাধ্যমে কি দেখি, ইসোফেজিয়াল লাইনিংটা দেখি, ঠিক আছে। বেরিয়াম মিল ফলো থ্রু এর মাধ্যমে স্মল ইন্টেস্টাইন দেখি, আর লাস্ট বেরিয়াম এনএমআর মাধ্যমে কি দেখি, লার্জ ইন্টেস্টাইন চেক করি। ওকে, এই চারটে জিনিস মনে রাখবে। নেক্সট হচ্ছে অ্যাকালেসিয়া কার্ডিয়া। অ্যাকালেসিয়া কার্ডিয়া থেকে একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, এখানে কি অ্যাপিয়ারেন্স দেখা যায়, একটা স্পেশাল ফিচার দেখা যায় অ্যাকালেসিয়া কার্ডিয়ার ক্ষেত্রে, যেটা হচ্ছে অ্যাকালেসিয়া কার্ডিয়ার স্পেসিফিক ফিচারও বলতে পারি। তো সেটা কি, বার্ড বিক অ্যাপিয়ারেন্স দেখা যায় ইসোফ্যাগাসটা যেখানটা এন্ডিং হচ্ছে সেখানে বার্ড বিক অ্যাপিয়ারেন্স দেখা যায়। বার্ড বিক অ্যাপিয়ারেন্স মানে কি, মানে পাখির ঠোঁটের সামনেটা যেমন ছুচলো হয়, ইসোফেগাসের সামনেটা ওরকম ছুচলো টাইপের হয়ে যায়। তোমরা এক্সরেতে গুগলে সার্চ করে দেখবে অ্যাকালেসিয়া কার্ডিয়ার পেশেন্টদের ক্ষেত্রে কি অ্যাপিয়ারেন্স দেখা যায়, ইসোফেগাসের বার্ড বিক অ্যাপিয়ারেন্স দেখা যায়। অ্যাকালেসিয়া কার্ডিয়াটা একটা মোটিলিটি ডিসঅর্ডার। এখানে কি হয়, লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টারটা রিল্যাক্স করে না, যার জন্য পেশেন্টের মধ্যে কি কি দেখা যায়, রিগার্জিটেশন, ডিসফ্যাজিয়া আর ওয়েট লস দেখা যায়। ইসোফেজিয়া রিল্যাক্স করছে না, পেশেন্ট ব্লোটিং ফিল করে, তার জন্য খেতে ইচ্ছে করে না, তার জন্য ওয়েট লস হয়। কমপ্লিকেশন হিসেবে কি হয়, বারবার যদি একটা অ্যাসিড ওই জায়গাটায় জমা হয়ে থাকে সেখান থেকে পেশেন্টের অ্যাসপিরেশন নিউমোনাইটিস হয় এবং লাং অ্যাবসেস হয়। কমপ্লিকেশনটা ইম্পর্টেন্ট। অ্যাকালেসিয়া কার্ডিয়ার পেশেন্টের কমপ্লিকেশনে কি দেখা যাচ্ছে তাহলে, অ্যাসপিরেশন নিউমোনাইটিস এবং লাং অ্যাবসেস দেখা যাচ্ছে। বেরিয়াম সোয়ালোতে আমরা কি দেখতে পাবো, বার্ড বিক অ্যাপিয়ারেন্স দেখতে পাবো। ইনভেস্টিগেশন অফ চয়েস কি, কারণ এখানে লোয়ার ইসোফেগাসটা রিল্যাক্স করছে না, তার জন্য ইনভেস্টিগেশন অফ চয়েসে আমরা লোয়ার ইসোফেগাসে কতটা প্রেশার ক্রিয়েট করছে সেটা চেক করি। সেটা চেক করি কিসের মাধ্যমে, ম্যানোমেট্রির মাধ্যমে চেক করি। তাই ইনভেস্টিগেশন অফ চয়েস ফর অ্যাকালেসিয়া কার্ডিয়া ইজ ম্যানোমেট্রি। নেক্সট হচ্ছে পেশেন্টকে মেডিসিন হিসেবে কি দিই, নাইট্রেটস দিই, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স দিয়ে থাকি, বাট মেনলি নাইট্রেটস দেওয়া হয়। এছাড়াও বোটক্স ট্রিটমেন্ট এবং বালুন ডাইলেটেশন সার্জারি করা হয়। নেক্সট মেন ইম্পর্টেন্ট কোশ্চেন, সার্জিক্যাল ট্রিটমেন্ট নেম বা সার্জারি নেম ফর দ্য অ্যাকালেসিয়া কার্ডিয়ার সার্জারির নাম কি, হেলার্স মায়োমেক্টমি বা হেলার্স মায়োটমি। ওকে, আই হোপ ইউ রিমেম্বার দ্যাট। নেক্সট আমি ছোট করে বলেছিলাম ওখানে জেঙ্কার্স ডাইভার্টিকুলাম নামে। জেঙ্কার্স ডাইভার্টিকুলাম জিনিসটা কি বলেছিলাম, আপার ইসোফেজিয়াল স্ফিংক্টারের ওখানে কি হচ্ছিল, থায়োফ্যারেঞ্জিয়াল মাসেল আর ক্রিকোফ্যারেঞ্জিয়াল মাসেলের মাঝখানে যে ডাইভার্টিকুলামটা তৈরি হচ্ছিল সেটা হচ্ছে জেঙ্কার্স ডাইভার্টিকুলাম। এই যে আউট পাউচিংটা হচ্ছে একটা টিস্যুর বা একটা মিউকোসা মেমব্রেনের, এই আউট পাউচিংটা একটা কিলিয়ান্স ট্রায়াঙ্গেলের মাধ্যমে হচ্ছে। ওই যে দুটো মাসেল টিস্যু একটা এরিয়া তৈরি করছে, ওই এরিয়াটাকে কিলিয়ান্স ট্রায়াঙ্গেল বলছি, এবং এই আউট পাউচিংটাকে আমরা কিলিয়ান্স ডেফিসিয়েন্সিও নাম দিয়ে থাকি। তো জেঙ্কার্স ডাইভার্টিকুলামটা
একটা ফলস ডাইভার্টিকিউলাম। ফলস ডাইভার্টিকিউলাম আমরা কেন বলছি, কারণ এখানে আমাদের যে টিস্যুর অনেকগুলো লেয়ার হয় জানো, তো এখানে শুধুমাত্র মিউকোসাল লেয়ারটা আউটপাউচিং হচ্ছে বলে এটাকে ফলস ডাইভার্টিকিউলাম বলে থাকছি। তাহলে ট্রু ডাইভার্টিকিউলাম কোনটা? ট্রু ডাইভার্টিকিউলামের নাম হচ্ছে মেঙ্কেলস ডাইভার্টিকিউলাম। দিস ইজ দ্য ট্রু ডাইভার্টিকিউলাম। কেন না এখানে সব লেয়ারগুলোর আউটপাউচিং হয়, তাই এটাকে মেঙ্কেলস ডাইভার্টিকিউলাম ইজ দ্য ট্রু ডাইভার্টিকিউলাম। এবার পেশেন্টের যদি ডাইভার্টিকিউলাম এরকম কন্ডিশন হয় তাহলে আমি কি কি ফিচারের মাধ্যমে বুঝবো পেশেন্টের ডাইভার্টিকিউলাম আছে? পেশেন্টের বারবার রিগার্জিটেশন হবে, অ্যাসপিরেশন হবে, লাঙে অ্যাবসেস হবে, তার সাথে কি হবে বারবার একটা যদি রিগার্জিটেশন হয় এবং একটা মাসেল লেয়ারে আউটপাউচিং হয়ে আছে তার জন্য পেশেন্টের হ্যালিটোসিস হবে। হ্যালিটোসিস মানে কি না ফাউল স্মেল বা ফাউল ওডার আসবে মাউথ থেকে, তার সাথে পেশেন্টের ওয়েট লস হয় এবং ডিসফ্যাজিয়া দেখা যায়। ঠিক আছে, এবং বেরিয়াম সোয়ালো যখন করাবো ইনভেস্টিগেশন অফ চয়েস কি, যেহেতু এটা ইসোফ্যাগাসের মধ্যে হচ্ছে, ইসোফ্যাগাসের লাইনিং চেক করার জন্য আমি কি ইনভেস্টিগেশন অফ চয়েস বলেছি? বেরিয়াম সোয়ালো করাবো পেশেন্টের। যখন আমি বেরিয়াম সোয়ালো করাবো তখন আমি পরিষ্কার দেখতে পাবো পেশেন্টের ইসোফ্যাগাসে একটা পাউচ লাইক স্ট্রাকচার ইজ প্রেজেন্ট। তো পেশেন্টকে আমি কি সার্জারি করে থাকি? ডাইভার্টিকিউলামের সার্জারির নাম কি? ডাইভার্টিকুলামটাকে কেটে বাদ দিয়ে দেবো, ইজি নেম ডাইভার্টিকুলেক্টমি করছি। বাট এই নেমটা আরেকটা সার্জিক্যাল নেম হয়, এটাকে ডলম্যান ডাইভার্টিকুলেক্টমি বলা হয়। তো নামটা আমরা কি মনে রাখবো? ডলম্যান ডাইভার্টিকুলেক্টমি। তো আজকে আমরা তিনটে সার্জারির নাম মনে রাখার মতো পড়েছি। জিআরডি সার্জারির নামে কি পড়েছিলাম? নিসেন্ট ফান্ডো অ্যাপ্লিকেশন। অ্যাকালেসিয়া কার্ডিয়াল সার্জারির নেম হিসেবে কি পড়েছিলাম? হ্যাঁ বলো, হেলার্স মায়োমেক্টমি। আর লাস্ট এখন পড়লাম ডাইভার্টিকিউলামের সার্জারির নাম ডলম্যান ডাইভার্টিকুলেক্টমি। ওকে, আই হোপ তোমাদের সার্জিক্যাল প্রিপারেশন ভালো চলছে, আমি কিছুটা হেল্প করতে পারছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি। ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মি, অ্যান্ড যদি তোমাদের মনে হয় আরও তোমাদের অন্য কোনো টপিক সম্পর্কে জানা দরকার প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ সো মাচ।